প্রিয় দর্শক, গণতন্ত্র ফিরাতে রাজনৈতিক সব দলগুলো কিন্তু বিশেষ কিছু দল অর্থাৎ বিরোধী পক্ষগুলো সোচ্চার। আমরা যদি বলি অনিয়ম বন্ধে সমস্ত রাজনৈতিক দল একজোট, নারী নির্যাতন বন্ধে সব পক্ষ এক পক্ষ হয়ে কাজ করে, কিন্তু তারপরও কোনো ধরনের অনিয়ম বন্ধ হয় না। অনিয়মের ঢাকনাটা যখন খুলে যায় তখন দেখি এই ঢাকনার মধ্যে কোনো না কোনো পক্ষ জড়িত। এখন যদি এই কোনো না কোনো পক্ষ অনিয়মের মধ্যে জড়িত থাকে, তাহলে নিয়মে আনতে সবকিছু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় মুখোমুখি। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবং জাতীয় পার্টির চিফ হুইপ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমি তিনজনকে মেট্রো টু দ্য পয়েন্টে সকল স্বাগত জানাচ্ছি। আলোচনা আমি ঝটপট শুরু করতে চাই, আর কোনো ভূমিকায় যেতে চাই না। আমি আসলে আলোচনাটা শুরু করতে চাই আহমেদ হোসেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করব, কারণ আমরা গত দুদিন থেকে দেখছি বিভিন্ন আলোচিত ঘটনা এবং সবকিছু মিলিয়ে সংসদ বেশ উত্তপ্ত। যদিও আমরা একটা দেখি চুপচাপ একটা সংসদ, কিন্তু দেখলাম দুর্নীতি বন্ধে সরকারি দল, বিরোধী দল, সাবেক বিরোধী দল সকলেই খুব চিন্তিত। হাটে মাঠে সংসদে এবং টকশো টেবিলগুলোতে তারা সেই চিন্তারই প্রতিফলন দেখাচ্ছেন। এত চিন্তিত থাকার পরও দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না? তাহলে দুর্নীতি কারা করে? থ্যাংক ইউ আপনাকে। সংসদ যে উত্তপ্ত, আমি এটাকে কনগ্রাচুলেট করি। সংসদ উত্তপ্ত মানে হচ্ছে সংসদ কার্যকর, ডেমোক্রেসি এক্সিস্ট, গণতন্ত্র আছে, সংসদে কথা বলা যাচ্ছে, সব বিষয়ে কথা বলতে পারেন এবং মন খুলে কথা বলতে পারেন। এখন এই কথা বলতে পারবেন না যে বাংলাদেশে ডেমোক্রেসি নেই। দুর্নীতি এটা তো সারা জীবনই ছিল, এটা অনেক আগে থেকেই ছিল। দুর্নীতি বরঞ্চ এখন ক্রমান্বয়ে কমে আসছে। দুর্নীতি কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। দুর্নীতি এখন বাংলাদেশে কিন্তু আমাদের এই তিনবারের শাসনামলে দুর্নীতি কিন্তু চ্যাম্পিয়ন আমরা হই নাই, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় নাই। কিন্তু অতীতে দেখা গিয়েছে বিএনপি আমাদের শাসনের সময় বিএনপি কিন্তু 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তার অর্থ হচ্ছে দুর্নীতি ক্রমশ হ্রাস পাচ্ছে এবং এই গভর্নমেন্ট দুর্নীতি কার্ভ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা। এখন দুর্নীতি সমাজের বিভিন্ন স্তরে আছে, দুর্নীতি মুক্ত আমরা হয়ে গেছি কথা বলতে পারবো না। দুর্নীতি সব জায়গায় থাকে, কম বেশি সব জায়গায় আছে। আপনি সচিবালয়ে যাবেন, এটা কেরানি দুর্নীতি করবে। আর এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অভিযান, এটা অব্যাহত আছে। মানে আপনি যখন উদাহরণটা দিলেন সচিবালয়ে গেলে একজন কেরানিও দুর্নীতি করে, তাহলে দুর্নীতির আখড়া কি প্রশাসন আমলাতন্ত্রের মধ্যেই, রাজনীতিবিদদের মধ্যে কোনো দুর্নীতি নেই? আমি প্রশ্ন আসছে, আমি জি আপনি উদাহরণস্বরূপ বলেছেন, কিন্তু আমি একটা প্রশ্ন, নট প্রশাসন, অনলি প্রশাসন জি, দুর্নীতি সর্বত্রই আছে। দুর্নীতি রাজনীতিবিদদের দুর্নীতি করছে না, তাহলে আছে তারেক জিয়া কেন কনভিক্টেড, বেগম জিয়া কেন কনভিক্টেড, এটা কি প্রমাণ নয়? আমি অনেক কথা, মানে আপনাদেরকে আসলে অনেক বোধহয় সময় দেওয়া কম, কারণ আমার আরো দুজন অতিথি আছে। তবে সেই ক্ষেত্রে আপনি যে বলছেন যে দুর্নীতি সবসময় ছিল, এখনো আছে, তবে এখনকার রেশটা অনেক কম। কিন্তু সেই জায়গা থেকে যদি আমি আহমেদ হোসেন আপনাকে প্রশ্ন করি, আজকের সংসদে আপনার দলের একজন মাননীয় এমপি যখন নিজে গলায় প্লেকার্ড ঝুলিয়ে বলেন যে ত্রাণ চায় না, মজবুত বাঁধ চায়, সেই বাঁধ কেন এত বছরে বিভিন্ন জায়গায় মানে অল্প জলের তরেই কিন্তু বাঁধগুলো ভেঙে যায়? এই যে বাঁধ ভেঙে যাচ্ছে এবং বাঁধ চাওয়ার জন্য একজন এমপি যখন সংসদে গলায় প্লেকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানায় কিংবা দাবি জানায়, সেটাকে কি বলবো? দুর্নীতি বলবেন নাকি অন্য কিছু বলবেন? তাহলে দুর্নীতি বাড়লো না কমবে? জি, আমি আপনার কাছে প্রশ্নটি রাখছি মশিউর রহমান রাঙ্গা, আমি আপনার কাছে একটু যেতে চাই। আমি উত্তরটা দেব না, আমি প্রশ্নটি রেখে যাচ্ছি, আপনি অবশ্যই সময় পাবেন। পার্লামেন্ট মেম্বার যেখান থেকে ইলেক্টেড হয়েছে, জি, তিনি জনগণের ভাষায় কথা বলবে। আর এলাকায় কোনো বাঁধ যদি ভেঙে থাকে, তুমি বাঁধ নির্মাণের জন্য দাবি করবেন না, এটা তো রাইট না। কিন্তু দাবিটা তো তখন তিনি করেছেন, জনগণ তখন যিনি জনরোষের মুখে পড়েছিলেন, তখন বোধোদয় তো তখনই হয়েছে যখন জনরোষে তিনি পড়েছেন, জনপ্রতিনিধিরা। যে আমি ফিরবো আপনার কাছে, যারা মশিউর রহমান রাঙ্গা, দুর্নীতি সবসময় ছিল, দুর্নীতি আছে। আপনার দলের এমপিও কিন্তু সংসদ সদস্যরা প্রাণবন্ত করে রেখেছে সংসদ দুর্নীতি বন্ধের জন্য। কিন্তু সেই দুর্নীতি বন্ধের জন্য যদি আমরা মানে বর্তমান বিরোধী দলও যদি সংসদকে উত্তপ্ত করে রাখে, সেই জায়গায় আমি বলতে চাই যে আলোচিত যে ঘটনা, চিত্রনায়িকা পরিমণি এবং যিনি অভিযুক্ত হলেন, গ্রেপ্তার হলেন, সেও কিন্তু আপনাদের দলের যে প্রেসিডিয়াম সদস্য। তাহলে বলেন কি করে হবে? দুর্নীতি সবখানেই আছে, দুর্নীতি বন্ধ কে করবে? না, আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন, কিন্তু এতগুলো কোশ্চেনের জবাব আমি দিতে পারবো কিনা, আপনি সময় দিবেন কিনা আমি জানি না। শেষটাই বলি, শেষ থেকেই শুরু করি। সেটা হচ্ছে আমার একজন প্রেসিডিয়াম মেম্বার, তিনি সাবেক
একজন নায়িকা আর কি, এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে এবং এটা একটা খারাপের দিকে গিয়েছে এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীকে মা বলে, এখন তো নায়িকা, উনি আর কোনো সিনেমায় নতুন করে কোনো সিনেমায় অংশগ্রহণ করেন নাই বা করছেন না, সেই সূত্রে বলতেছে। আবার যদি করেন তাহলে আবার নায়িকা তো কখনো সাবেক হয় না, মানে সে আবার আসবে হয়তো কম বেশি করে, এই না নায়িকার রোল মায়ের রোল করে সেও, এখন যদি সাবানা রোল করে তাহলে কি নায়িকাই থাকবে? আপনি নায়িকা বলবেন না তো, বলছেন নিশ্চয়ই তার মায়ের রোল করার বয়স হয়নি। আমাদের আসলে প্রসঙ্গ এটি না, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যাকে অ্যাকিউজ করে আজকে বলা হয়েছে সে ওই উত্তরা ক্লাবের কিন্তু 3 টাইমস প্রেসিডেন্ট ছিলেন এবং এই বোর্ড ক্লাবেরও উনি একজন কিন্তু সদস্য এবং আরো বহুত অনেক সামাজিক সংগঠনের সঙ্গে উনি ব্যক্তিগতভাবে জড়িত। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে তার সঙ্গে লেখাপড়া করেছি একসঙ্গে, সুতরাং আমি ব্যক্তিগতভাবে তাকে আমি যতটুকু জানি, আপনি উত্তরার আশেপাশে তার মানুষজনের কাছে শুনলে আপনি বুঝতে পারবেন এবং যাকে নিয়ে এই ঘটনাটি হচ্ছে সেই মহিলার সম্পর্কে জানলেও আপনি কিন্তু জানতে পারবেন। ফেসবুকেও আপনি দেখেছেন, আমরাও দেখেছি এবং আরো অনেক কিছু। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন তিনি মা বলে সম্বোধন করে বলছেন যে আমার বাঁচার অধিকার তো আমারও আছে, আমার বাঁচার সুযোগ আপনি করে দেবেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছে এবং তখন যে যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করেছে। আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা কোর্ট পর্যন্ত যাবে না এবং বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না। সুতরাং আমি মনে করি যদি উনি দোষী হয়ে থাকেন তাহলে হি শুড বি পানিশড এবং ওকে দোষী করার জন্য যারা চেষ্টা করছেন আজকে তারাও যদি দোষী হয়ে থাকেন তাদেরও বিচার হবে। মানে তাকে কেউ যে নিয়ে অপরাধী তাকে দোষী করবার জন্য কোনো একটা পক্ষ কাজ করছে, আপনি সেটা বলতে চাচ্ছেন? এটা স্বাভাবিক, একজন প্রেসিডেন্ট 3 টাইমস একটা ক্লাবের প্রেসিডেন্ট হলে তার কোনো অপরাধ থাকতে পারে না? অবশ্যই পারে। আমি তো আপনাকে কখনোই বলি না যে সে দোষী না, আমি তো বলছি যদি সে দোষী হয়, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি আজকে থেকে না, আপনি আমার রংপুরে গেছিলেন, আমার বাসায় গেছিলেন, আমরা বাসার ছাদে আমি দুজনেই মিলেই কথা বলেছি, তো সুতরাং সেটা প্রফেশনাল কাজ বলেছি, এটা রাইট, আপনি প্রফেশনে গেছেন এবং সে কারণে কথা হয়েছে, আমার সম্বন্ধে আপনার একটা ধারণা আছে। ঠিক অনুরূপভাবে ওই ভদ্রলোক নাসিরের বিষয়ে আমার একটা জানা আছে এবং প্রেসিডেন্ট মেম্বার তাকে আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম, জাতীয় পার্টির মহাসচিব ছিলাম, তখন আমি তাকে করেছি। সুতরাং আমার তার ব্যক্তিগত জীবনটা সম্পর্কে আমার জানা আছে। সুতরাং আমার কাছে মনে হয় এই ধরনের ঘটনা সে কখনোই করতে পারে না। এরকম একটা মানুষ, ইউনিভার্সিটিতে পড়া একজন ছাত্র বা ইউনিভার্সিটি শেষ করে আসা একজন ছাত্র এটা করতে পারে না, করা উচিত নয়। যদি করে থাকে তাহলে হি শুড বি পানিশড, তাকে ব্যবস্থা নিতে। ওই জায়গাটাতে আসলে ওই জায়গা না, আপনি অপরাধী হলে সে যেই ভার্সিটি পড়িয়া হোক আর যত প্রেসিডেন্টই হোক, অনেক সময় অনেককে ফেভার করা হয় বিভিন্ন ভাবে। এই বাংলাদেশে কোনো কিছু অসম্ভব কিন্তু নয়, সবকিছু সম্ভাবনার দেশ এই বাংলাদেশ। আপনি অনেক কিছু অনেক ভাবে করতে পারেন, দোষী না হলেও দোষী হইতে পারেন, আবার দোষী থাকলেও আপনি ইচ্ছা করলে আবার এটাকে আবার চেঞ্জও করতে পারেন। সুতরাং আপনি আরো বলেছেন যে পার্লামেন্টে হুলাস্থুল হচ্ছে, পার্লামেন্টে কিছু হচ্ছে না বিষয়ে। শুধু হারুন নামে একজন এমপি আছেন, যে কোনো ভাবে একটা হাইলাইটে আসতে চান, উনি বিভিন্ন ভাবে পত্রিকা আসতে চান, বিভিন্ন ভাবে আসতে চান। আর এইটা এদিন একই দিনে রংপুরের একটা ছেলে একজন, আমি সেই প্রসঙ্গে ইসলামিক বক্তা 4 জন সহ কিডন্যাপ হয়েছে, কোন টেলিভিশনে তো তার কোনো একই দিনে 3 জন লোককে হত্যা করা হয়েছে, একজন মানুষ রাইফেল দিয়ে হত্যা করেছে একটা পরিবারের 3 জন মানুষকে, সেগুলো নিয়ে কিন্তু কোনো লেখা হয়নি। ওই পরিমণিবাদে ওই দিন কোনো মিডিয়ায় যেন আমি ইসলামিক বক্তা যে রংপুর থেকে গুম হয়ে গেছে কিংবা নিখোঁজ হয়ে গেছে, গাবতলীতে আমি জানলাম রংপুর থেকে আসছিল, গাবতলীতে সে 4 জন সহ এখন পর্যন্ত নিখোঁজ। না, আজকে 2 কোটি টাকা তার পরিবারের কাছে চাওয়া হয়েছে, 2 কোটি টাকা দিলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 2 কোটি টাকা করতে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে আশ্বাস দিয়েছেন, বলেছেন নিখোঁজ যে হয়েছে নিশ্চয়ই তার ক্লু উদ্ধার করা হবে, সেই জায়গাটাতে আমরা ভরসা রাখতে চাই। আমি তহা প্রসঙ্গেও আসবো আপনার কাছে, কিন্তু জনাব হাবিবুর রহমান হাবিব যিনি বলছিলেন যে সংসদ আসলে উত্তপ্ত না, আপনার দলের এমপি হারুনুর রশিদ কিন্তু গত পরশুদিন এই আলোচিত নায়িকার বিচার চেয়েছিলেন, সুবিচার, যে তার সঙ্গে যে হেনস্থা হয়েছে, কিন্তু তিনি 3 দিন আগে সেই বিচারের দাবি চাইলেন। কিন্তু আজকে কিন্তু আপনাদের মহাসচিব বললেন যে পরিমণির গল্প দিয়ে সরকার দৃষ্টি অন্যদিক করতে চাচ্ছে এবং সেখানে খালেদা জিয়ার স্বাস্থ্য আছে, চিকিৎসা আছে, সেগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এটা একটা নতুন ইস্যুই যদি হয়ে থাকে, নতুন ইস্যু সরকারের, তাহলে আপনার দলের এমপি সংসদে দাঁড়িয়ে পরিমণির কেন বিচার চাইলেন? তিনি তো খালেদা জিয়ার স্বাস্থ্য সেবা নিয়েও বিচার দাবি করতে পারতেন, চিকিৎসা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশে দেশে বাইরে যারা দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা, তাদেরকে সদ্য সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আমি আজকের দিনের গুরুত্বটা প্রথমে তুলে ধরতে চাই এইভাবে, আজকের দিনেই 1975 সালের 16 জুন রক্ত দিয়ে স্বাধীন করা দেশের সমস্ত পত্রিকাগুলি বন্ধ করে দিয়ে প্রথমে 2টি পত্রিকা রাখা হয়েছিল, দৈনিক বাংলা এবং টাইমস। পরবর্তী অর্ডিন্যান্স জারি করে ইত্তেফাক এবং অবজারভার 4টি পত্রিকার বাদে সব পত্রিকা বন্ধ করা হয়েছিল। সেই জিনিসটা আমি খুব নিন্দা করছি, যেটা আজকেও যার খেসারত অনেক সাংবাদিক জেলে আছেন, নিখোঁজ হয়েছেন, দেশ থেকে পালিয়ে গেছেন।
দ্বিতীয়ত কথা, আমি রাঙা ভাই যে কথাটা বললেন পরিমণির ব্যাপারটা নিয়ে আমি খুব একটা আলোচনা আসতে রাজি না, এই কারণে যে আমি খুব সোজা ভাষায় বলতে চাই, আমি নাসিরকে চিনি, কিন্তু পরিমণির সাথে নাসির যে ঘটনাটা ঘটিয়েছে আমার মনে হয় যে একজন চিত্রনায়িকার সাথে এই ধরনের ঘটনা উনি এইভাবে করবেন, এই ধরনের তার কুমতলব নিয়ে লোকজনের সামনে উনি নিজের আত্মসম্মান আছে, তো এটা হওয়ার কথা না। কিন্তু তিনি তো বলছেন তিনি অত্যন্ত ভালো মানুষ। না, আমি তো বলতেছি সেটা, আমি তো তাকে চিনি। হ্যাঁ, তো এই বাংলাদেশের সব সম্ভাবনা সেখানে তার এই ধরনের ঘটনা ঘটাতে হবে একেবারে এইভাবে, এটা আমার কাছে জিনিসটা খটকা লাগছে। আচ্ছা, আপনি এখানে কোনো রহস্যের গল্প? আমি এখানে অবশ্যই, তাই যদি না হবে তাহলে উনি 4 দিন পরে উনি এসে মুখ খুললেন। আর এই যে আবু তাহা মোহাম্মদ আদনান, এই যে আজকে 1 সপ্তাহ হয়ে গেল গুম হলেন, ওনার কথা বাদ দেন, ওনার বক্তব্য শুনেছি, উনি খুব সহজ ভাষায় কিন্তু উনি বক্তব্য দিয়েছেন যে এই ধরনের কাজ করলে ইসরায়েল খুশি হবে, এই ধরনের কাজ করলে এরা খুশি হবে, এই ধরনের কাজ করলে ইসলাম এরা খুশি হবে না। তো তাকে আপনার গুম হয়ে গেছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। তার সাথে 3 জনের কি অপরাধ, তার সাথে 3 জনের কি অপরাধ? আজকে কেন 1 সপ্তাহ হয়ে গেল এদেরকে কেন আজকে আপনার খুঁজে বের করে এত ক্ষমতাশালী, এত প্রশাসন, এত পারে, হ্যাঁ, পরিবহনের মামলা দায়ের করা। তামাশাটা দেখেন আজকে ভাই, আজকে তামাশাটা দেখেন, আজকে বলা হচ্ছে যে 2 কোটি টাকা তার পরিবারের কাছে চাওয়া হয়েছে, তাকে যদি আমার কাছে আছে, আমাদের কাছে আছে, 2 কোটি টাকা দিলে আমরা তাকে দেবো। আর একটা তামাশা, এই যে মানুষ এই তামাশাগুলো বোঝে না বাংলাদেশ। এই যে ঘটনা তার ব্যাপারে প্রমাণ না হওয়ার আগে, এবং উনি পরিমণি কিন্তু কোনোভাবেই বলতে পারতেছেন ধর্ষণটা করা হয়েছে, সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, অথচ যে আরেকজন যে ধর্ষিত হলো, দিনের পর দিন মারা গেল, তাকে তার তো ধরতে পারে না, সেখানে তো প্রকাশ্যে এসে আপনার একটা ক্লাবের উনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন। এই তো প্রশাসন, আমি বলি আহমদ হোসেন যে কথাটা বললেন, তো আহমদ হোসেন এরপরে বক্তব্য দেওয়ার সময় জন্য তওবা পড়ে বক্তৃতা কথা বলেন, কারণ উনি প্রথমেই বলেছেন বেগম খালেদা জিয়া তারেক রহমান। আরে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে আপনি আলোচনার এখানে বিষয়বস্তু তো না। আজকে কি অপরাধ দিয়েছে, কিসের দুর্নীতি তারা করেছে, কিসের দুর্নীতি তারেক রহমান, কিসের দুর্নীতি, কিসের দুর্নীতি তারেক রহমান, কিসের দুর্নীতি ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, এই আহমদ হোসেনই একদিন বলবে, জনগণের সামনে বলবে যে আমরা অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আমরা মিথ্যা সাজা দিয়েছিলাম। কোনো জায়গায় না। শেষ করে আমি এই জন্য আমি বলতে চাই যে আজকে বলতে দুর্নীতি না হবে, তো পর্দা 37 লক্ষ টাকা একটা পর্দা কিনে 7.5 সেই প্রসঙ্গগুলো একদম আমরা আসবো। দুর্নীতি এলাকাতে কথা যখন বলে হিসাব করে বল না, দুর্নীতিকে কমে যাচ্ছে, মানে 5 বছর বিএনপি চ্যাম্পিয়ন শুরু তো করেছিলেন আপনারা, আমরা আস্তে আস্তে কমিতে কিনে আসেন। আপনার দুর্নীতি সবশেষে যেটা বলি, পৃথিবী সৃষ্টি হওয়ার পর এই সারা পৃথিবীর উদাহরণ দিয়ে বলতেছে, এইরকম একটা দুর্নীতিবাজ সরকার এবং অনৈতিক সরকার পৃথিবীতে কোন আছে? আচ্ছা, আছে কি নাই সেটা আমি শেষ করি। কেন নাই, কেন নাই, আমি বলে দিচ্ছি, যিনি আছেন সরকারি দলে তিনি দিতে পারবেন। যেখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আহমদ হোসেন কেন সারা পৃথিবী একদিকে নিয়ে আসুক। 2018 সালের নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, 2018 সালের নির্বাচনে আমাকে আহতকে হাসপাতালে পাঠানো হয়েছিল, এবং 40,160টি কেন্দ্রের প্রায় 30 থেকে 35,000 কেন্দ্র, আমি সব কেন্দ্রের কথা বলবো না, সেখানে আপনাদের ভোট রাতের বেলা কাটা হয়েছে। শত শত কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে বিএনপি, শত শত কেন্দ্রে আওয়ামী লীগ একা ভোট পেয়েছে। গণতন্ত্রহীনতার কথা বলছেন, ভোটের কথা বলছেন, সবকিছু দুর্নীতির কথা বলছেন। আমি আহমেদ হোসেনের কাছে দুর্নীতি আর কিছু আছে? জি, অনৈতিকভাবে নির্বাচিত যে সরকার। আচ্ছা, আমি আহমেদ হোসেনের কাছে যেতে চাই। আহমেদ হোসেন, দুজন অতিথির কথা আপনি, আমাদের অতিথির কথা আপনি শুনতে পেয়েছেন, কিন্তু আপনার কাছে আমি যে প্রশ্নটা দিয়ে শুনতে শুরু করতে চাই, আলোচিত যে ঘটনা পরিমণি, সেই ঘটনাকে আমরা দেখেছি যে পরিমণি এবং পুলিশের পক্ষ থেকে বলেছে পুলিশ ম্যাজিক্যাল গতিতে তার একটা ব্যবস্থা করেছে এবং অপরাধীকে গ্রেফতার করেছে। কিন্তু যেটা বশির রহমান রাঙা এবং হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে ইসলামিক বক্তা আবু তাহা রংপুরে গুম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে 4 জন সহ, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ এই জায়গাতে ম্যাজিক্যাল গতিটা দেখা যাচ্ছে না, সেটি প্রশ্ন তুলেছেন। এবং দুর্নীতি আপনি বলেছেন কমে গেছে, তারা বলেছেন দুর্নীতির মহিরুহ আকার ধারণ করেছে। এখন সেই প্রশ্নের উত্তরগুলো কি দিবেন? এবং সবচেয়ে বড় কথা, বর্তমান সরকার সবচেয়ে ভয়াবহ সরকার এবং বলেছেন এমন দুর্নীতিবাজ সরকার আর নেই, আপনি উত্তরগুলো কি দিবেন? এত উত্তর দিলে কি আমার সময় থাকবে, সময় পাবো না? আমাদের সময় আছে, আপনি বললে আমরা আপনাকে সময় দিব, আপনি বলা শুরু করেন। আমার বন্ধু হাবিব সাহেব এক সময় তো আমাদের পার্টিতে ছিলেন, তিনি বলেছেন যে আমি নাকি কোনদিন একদিন সময় আসবে যে বেগম জিয়া এবং
তারেক জিয়ার সম্পর্কেই বলবো না, তারা ভালো মানুষ ছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও আপনাকে তওবা করতে বলেছে, আপনি নাউজুবিল্লাহ বললেন। আমি নাউজুবিল্লাহ মানে শয়তান যেন আমার ঘাড়ে না আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা দুর্নীতিবাজ, তাদের পক্ষে যেন আমার কথা বলতে না হয়, এর আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। এটা যদি তওবা হয়, তওবা বলতে পারেন। এটা যদি কমিটমেন্ট হয়, এটা বলতে পারেন। আর তিনি যে বলছেন আপনার এই 16ই আপনার এই জুন মাস 1975 সন বলছেন না, তখন তো উনি ওইটার পক্ষেই ছিলেন, এই 4টা পত্রিকার পক্ষে ছিলেন। তখন তো ইস্তখান দিয়েছেন বাকশালের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, নিয়ে আদর্শের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে। এখন তো তিনি বিরোধী পক্ষে দাঁড়িয়ে সেইটার ওই পক্ষের কথা এখন বিপক্ষে শব্দ তুলেছেন, সেই উত্তরগুলো ওনার দৃষ্টিতে বাস্তবতা তুলেছেন। আমার কথা বলতে দে। রাজনৈতিক বিচ্যুতি হলে তখন অনেক কথা বলা যায়, পচা কথা, বন্ধ কথা, এখানে থেমে যান, এর বাইরে আগান না। পচা কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে বিএনপির কাছে কিভাবে আমি বিশ্বস্ত হতে পারি? যতই চেষ্টা করেন, ওয়ান্স ভিক্টিয়ার ইজ অলওয়েজ ভিক্টিয়ার। বেগম জিয়া হাবিব সাহেবকে বিশ্বাস করবে না, কারণ তিনি যেহেতু শেখ হাসিনার হাতে তৈরি, তার সাথে ভিক্টি করে চলে আসছেন, তাকে আর বেগম জিয়া কোনো বিশ্বাস দিতে পারে। কাজেই তারা পৃথিবীতে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কলি মুশতাক, জিয়াউর রহমানরা বিশ্বাসঘাতক, মির্জাফররা বিশ্বাসঘাতক। ওই মিছিলে যারা গিয়েছে ওদেরকে মানুষ সুতরাং হাবিব সাহেব বিট্রেয়ার, উনি বেইমানি করেছেন, উনি বেইমানের মিছিলে আছেন। বেইমানের মিছিল থেকে যেভাবে কথা বলতে হয় সেভাবে বলে। কলি মুশতাক যেমন বঙ্গবন্ধুর বন্ধু ছিল, খুনি হওয়ার পরে সে যখন যে ভাষায় কথা বলেছে, আজকে হাবিব সাহেব ওই কুনি মুস্তাকের ভাষাই কথা বলছেন। আমি এই জন্য বলছি যে আল্লাহ যেদিন আদম সৃষ্টি করলো, সেদিন আল্লাহ কিন্তু সমস্ত ফেরেশতারাই আদমকে কি সাজদা করলো, একজন করে নাই, সেটা ছিল ইবলিস, শয়তান। শয়তান আল্লাহর কাছে পাওয়ার চেয়েছে, আমাকে আল্লাহ তুমি শয়তান দাও যে মানুষের রন্ডন ঢুকে আমি যাতে তাদেরকে লাঞ্ছিত করতে পারি। আমার মনে হয় আমার বোধহয় আপনাকে একটু থামাতে হবে, আমি ফিরবো আপনার কাছে। জি, ও ইবলিস এসে হাবিব সাহেবের ঘাড়ে চড়েছে, যে কারণে তিনি বঙ্গবন্ধুর লাইন থেকে, আদর্শ থেকে বিচ্যুত হয়ে শয়তানের লাইনে চলে গেছে। জনাব আহমেদ হোসেন, আমি ফিরবো আপনার কাছে। মশিউর রহমান রাঙ্গা, আপনার কাছে যেতে চাই। যখন একটা ঘটনা ঘটে যায় তখন আমরা সবাই মিলে সোচ্চার হয়ে উঠি। এখন যেমনটা সোচ্চার হয়ে উঠেছি, বোট ক্লাব বন্ধ করতে হবে, বোট ক্লাব অবৈধ জায়গার উপরে। আমরা কদিন ক্যাসিনো দেখেছি, তারপরে আমরা বিভিন্ন রিসোর্ট কাণ্ড দেখলাম, কিন্তু এই যে বড় বড় যে স্থাপনাগুলো, ক্লাব বলেন, রিসোর্ট বলেন, কিংবা 5 স্টার হোটেলগুলো বলেন, সেখানে যারা যাচ্ছেন কিংবা যারা এই সমস্ত জায়গার প্রেসিডেন্ট হচ্ছেন, তারা তো আমার মতো সাধারণ মানুষ না, আপনাদের মতো অসাধারণ ভিভিআইপি মানুষ। তাহলে সব ভিভিআইপি জায়গাগুলোতে এই ধরনের ন্যাক্কারজনক কাণ্ড কি করে ঘটে যায় এবং তাদের কাদের ছত্রছায়া এগুলো ঘটে? এগুলো বিভিন্ন কারণে ঘটে। অনৈতিক বা অবৈধ পয়সা যাদের থাকে তারা এগুলো করে। আমি কিন্তু ঢাকার কোনো ক্লাবেরই মেম্বার না, একমাত্র মেম্বার আমি, সেটা হচ্ছে গলফ ক্লাবের মেম্বার। সেটা একটা সেনাবাহিনীদের একটা ক্লাব এবং সেখানে শালীনতার মধ্যেই সবকিছু। সেখানে হার্ড ড্রিঙ্কস এর কোনো ব্যবস্থা নাই। আপনি গলফ খেলবেন, আসবেন, ওখানে কফি খাবেন, চা খাবেন, আপনি বাসায় চলে আসবেন, এই ধরনের একটা ক্লাব সেনাবাহিনীর। সুতরাং আমি গলফ ক্লাবের মেম্বার। আর বাংলাদেশের আমি না কোনো বহু ক্লাব, আমি মন্ত্রী ছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমবায়, কোথাকারও কোনো মেম্বার আমি না। কিন্তু আমাকে অনেক জায়গায় মেম্বার অফার করা হয়েছে, অনেক নতুন নতুন ক্লাব তারা বলেছে যে আপনাদের এখানে আসেন, আমরা আমাদের এখানে মেম্বারশিপ। এবং বোট ক্লাবেও, বোট ক্লাবের সভাপতি মহোদয় উনিও কিন্তু আমাকে একবার দাওয়াত করেছিলেন, আমি গিয়েছিলাম। সেখানে খাওয়া দাওয়া হয়েছে, মানে গরু জবাই হয়েছে, প্রায় 15,000-এর মতো লোক সেখানে খেয়েছে ওই দিন, একই দিনে। এবং ওই দিনে বোট ক্লাবের স্থাপন করা হয়েছে, বোট ক্লাব করা হবে। আমি কিন্তু ওখানে এখন পর্যন্ত সদস্য না। মানে যাত্রা শুরুর দিনই আপনার পা পড়েছিল? না, আমি গিয়েছিলাম, এটা মন্ত্রী হিসাবে আমাকে একটা দাওয়াত করেছিল, সেই সময় আমি গিয়েছিলাম। আমার সঙ্গে বেঞ্জি সাহেবের একটা ব্যক্তিগত রিলেশন দীর্ঘদিনের, সেই কারণেই আমি যখনই যেখানে গিয়েছি ওনার সঙ্গে দেখা হলে, না আমি সেই সময় বোর্ড সভাপতি উনি, তো সেই আমি গিয়েছিলাম। পরে আর আমি ওখানে আর আমি জানি কি হয়েছে ওখানে, আর আমি জানি না। এবং আমি কোনো ক্লাবেই কিন্তু আমি মানে খুব বেশি নেহায়তি কোনো সমস্যা না হলে আমি কোনো ক্লাবে কিন্তু কোনো সময় যাই না। সুতরাং আমার কাছে মনে হয় অনৈতিক কার্যকলাপ সেখানে হয় যেখানে অনৈতিক পয়সা থাকে, অবৈধ পয়সা থাকে। এবং সমাজে যারা ধনী লোক, যারা যারা এই অবৈধ তাদের সন্তানেরাই কিন্তু এই ক্লাবগুলো জমজমাট করে রাখে। এই যত আপনার ওই যে বার আছে কতগুলো, এবং সরকারেরও কিছু কর্মকর্তা আছে, কর্মচারী আছে, সবাই আমি দোষ দিই না, অনেক কর্মকর্তা কর্মচারী আছেন টপ টু বটম, তারা কিন্তু এই পয়সাটা পান, এটা সবাই কিন্তু জানেন। এবং যারাই
ওই ডিপার্টমেন্টে চাকরি করেন তারা সবাই জানেন যে এই পয়সাটা কিভাবে তাদের কাছে আসছে। আজকে পরিবহনের পয়সা যেমন আমরা বলি যে উপর থেকে নিচ পর্যন্ত পরিবহনের পয়সা যায়, ঠিক একই ভাবে কিন্তু এই দুর্নীতির পয়সাগুলো একটা জায়গায় কিন্তু গিয়ে জমা হয় বা কিছু একটা হয়। এই ধরনের ঘটনা আজকে আমরা পার্লামেন্টে কালকে থেকে বা পরশুদিন থেকে আমরা যেটা শুনছি, আপনি বারবার বলছেন, সেটা হচ্ছে যে আজকে বেগমপাড়া যেটা আপনার কানাডায় হচ্ছে, আজকে যেটা মালয়েশিয়া হচ্ছে, আজকে ভারতে হচ্ছে, এখানে একটা সেকেন্ড সিটিজেন হিসেবে তারা ওখানে একটা অবস্থান নিচ্ছে সবাই, এবং যত টাকা তার বউদের তারা সেখানে পাঠিয়ে দিয়েছেন। যদি দেশে কোনো অসুবিধা কোনো সময় দেখা দেয় তখন কিন্তু তারা নিজেরা সবার আগে প্লেনের টিকিট তাদের করা থাকে, ভিসা করা থাকে, এবং সবসময় তারা সেটা করে রাখেন এবং সেখানে তারা চলে যাবেন। সুতরাং সমাজের একটা গরিব মানুষ, একটা দোকানের কর্মচারী বা একটা হোটেল কর্মচারী বা একটা মানে যে কেউ এই জায়গাগুলোতে কিন্তু যেতে পারেন না। যাদের পয়সা থাকে তারা রাত 2টার সময় গেল, আজকে বাথরুম করতে যান উনি রাত 2টার সময়, যেই যাক রাত 2টার সময় উনি গেলেন বাথরুম করতে, ওইখানে ওনার কি বলে প্রাকৃতিক উনি চলে গেছেন রাত্রে 2টার সময়। কেন যাবেন? এটা আমি ওইদিকে যাবো না, আমি ওইদিকে যাবো না, কিন্তু কথা হচ্ছে সবকিছু একটা সত্য মিথ্যা অসত্য একটা কথা তো আছে ভাই আপনার। তো আপনি অসত্য দিয়ে আপনি তৈরি হবেন, আপনার সন্তানেরা কিন্তু এই অসত্য পয়সার উপরেই কিন্তু তারা বড় হবে, এবং তারা সেইভাবে কিন্তু মানুষের সঙ্গে ব্যবহার করবে, এবং তারা সেইভাবে কিন্তু তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। এই বাংলাদেশের মাটিতেই দেখবেন প্রায়শ্চিত্ত করতে হবে। আমি বিএনপির সময়ও কিন্তু আমি এমপি ছিলাম, আমি তখনও তাদের রাজত্ব আমি কিন্তু দেখেছি। এর থেকে যে খুব ভালো একটা অবস্থা ছিল আমি কোনো সময় মনে করি না। বর্তমানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের 100% আমি বলবো যে উনি নামাজ পড়া মানুষ এবং উনি অত্যন্ত ভালো মানুষ, এবং ওনার একটা হৃদয় আছে, এই হৃদয়ের কারণে উনি ওনার টেলিফোনটায় ওনার আঘাত করেছে ওনার মনে, উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেছেন। 4 দিন পরে হলো পুলিশ সেই ব্যবস্থাটা নিয়েছে। এটা আরো অন্য জায়গা থেকে উনি পেয়েছেন, সেখান থেকে হয়তো উনি নেবেন, কিন্তু উনি বঙ্গবন্ধু কন্যা, উনি বিশ্ব ওনার বিষয়গুলো কিন্তু আলাদা, এবং উনি যদি কোথাও কোনো ব্যবস্থা নেন সেই ব্যবস্থাটা আমি 10 বার বললে যেটা হবে না, একজন মন্ত্রী 5 বার বললে যেটা হবে না, উনি একবার বললে সেটা হবে। আমি মনে করি ওনার সদিচ্ছার কারণে উনি যদি আজকে মনে করে বাংলাদেশটাকে আমি ঠিক করব, উনি ঠিক করতে পারবেন। মশিউর রহমান রাঙা, আপনি যে বাস্তবতার কথা বলছেন, যে চিত্র দেখাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে মানুষের জনদুর্ভোগ আছে, জনগণের দুর্নীতি আছে, এবং খুব ভালো একটা নেই, দেশ একটা বাজে অবস্থার মধ্যে আছে। কিন্তু এত কিছু যে বলছেন সেই জায়গা থেকে বলছেন উন্নয়নের কথা, আপনি বলছেন উন্নয়নের সাথে দুর্নীতি আছে, কিন্তু যে জায়গায় উন্নয়ন যখন যে দেশে বেশি হবে সেখানে দুর্নীতি থাকবে। কিন্তু যে জায়গাটা আমি আপনার কাছে জানতে চাই, এই যে জনগণের মধ্যে যে দ্বিমত আছে, উন্নয়ন দুর্নীতি সবকিছু মিলে, কিন্তু বিরোধী দল হিসাবে আপনারা সেই জায়গাগুলো নিয়ে কতটা সোচ্চার আছেন? প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের এই মেট্রোসেম টু দ্য পয়েন্ট আমাদের যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে সরাসরি দেখতে পাবেন, আপনারা সেখানে সংযুক্ত হয়ে যান। জি, মশিউর রহমান অবশ্যই শুনেছি, পার্লামেন্ট থেকে তাহলে আপনারা শুনবেন। সবাই কিন্তু একেবারে এই দুর্নীতির বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে, বিরোধী দলের যেমন আমাদের 22 জন এবং আপনার 6 জন আছে বিএনপির, আমি চিফ হুইপ হিসাবে টাইম সবাইকে আমি সময়টা দিয়ে স্পিকারের কাছে পাঠা দিই কে কত সময় বক্তৃতা করবে, এটা চিফ হুইপ হিসাবে আমার দায়িত্ব। কিন্তু আমি দেখেছি যে তারা সবাই কিন্তু দুর্নীতির উপরে বক্তব্য রাখছে, সবাই দুর্নীতির উপরে বক্তব্য রাখছে, কিন্তু তারপরেও কিন্তু আনুগত্য স্বীকার করেই কি আপনারা সংসদে বক্তব্য দিচ্ছেন, নাকি জনগণের জায়গাটা বুঝে আপনারা বলছেন? মানে সবাই তো বলে এটা অনুগত সংসদ, না সবাই তো বলছে বর্তমান বিরোধী দল মানে একটা অনুগত সরকারের অনুগত বিরোধী দল। না, এটা অনুগত বিরোধী দল এটা আপনি বলতে পারেন না, আপনি একজন মানে প্রতিষ্ঠিত মানুষের ভাষা বলছি, আমি যখন মানুষের না, আমি মানুষের কথা বলছি, আপনি খণ্ডন করবেন, আপনি খণ্ডন করবেন। এখন যদি কেউ ভোটে না আসে তাহলে আমরা ভোটে গিয়েছি, এরকম একটা বিএনপিও ভোট দিয়েছিল, 23 দিন তারা ছিল, তারা থাকতে পারেনি, দেশের মানুষের আন্দোলনের উপরে তারা চলে গেছে। বিএনপি তো সেই ধরনের কোনো আন্দোলন করতে পারেনি, বরং তারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা নিজেরাই চলে গেছে দেশ থেকে বাইরে। তো সুতরাং আমি ওই দিকে যেতে চাই না, ওই রাজনীতি নিয়ে আর আমি বলতে চাই না, কিন্তু কথাটা হচ্ছে যে এইগুলার প্রায়শ্চিত্ত এক সময় অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে দেখবেন যে যা করবে তার জবাব কিন্তু তারা সেইভাবেই পাবে। সেটা সরকারি বলেন, আপনি বলেন, আমি বলি, উনি হাবিব ভাই বল, যাই বলেন, তাদের জবাব তাদের। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে আমি প্রশ্ন করব না, আপনি শুনছেন এতক্ষণ, কিন্তু আপনি উত্তর কোথা থেকে দিবেন আপনি তৈরি করে গেছেন। প্রথমে আম্মা সাহেবকে দিতে চাই, উনি আমার কথা মনে উনি তওবা পড়েছেন, উনি আরো 2 বার তওবা পড়বেন। আচ্ছা, ঠিক আছে। আমি যাদের কথা উনি উত্থাপন করেছেন, আমি গর্বের সাথে বলি জনাব তারেক রহমান এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী বাবা মার সন্তান, এখনো লন্ডনে ভাড়া বাসায় থাকে, বেগমপাড়া বাড়ি নাই, ইন্ডিয়া বাড়া, মালয়েশিয়া তার সেকেন্ড হোম নাই। কিন্তু সেই জায়গাতে একটা প্রশ্ন আসে, উনি লন্ডনের মতো এরকম একটা বিলাসবহুল জায়গায় থাকেন, না এটা জানতে চাই, ওনারা প্রশ্ন তুলেন, সরকারি দল প্রশ্ন তুলেন, ওনার আর্থিক সংগতিটা কি করে বিলাসবহুল জায়গা, এই জায়গাটা ওনারা জানতে চায়। তো আমি বলি
আরে তারেক রহমান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যুগ্ম মহাসচিব ছিলেন। লন্ডনে বাংলাদেশের বহু বাংলাদেশি জাতীয়দের লোকের ব্যবসা বাণিজ্য কত কিছু আছে। তারেক রহমানকে স্যালুট করেন, নিজের বাড়ি থাকে না, ভাড়া বাড়িতে থাকে। কত কোটি টাকা লাগে নেতাদের টাকাতে উনি চলেন। না না, অটোমেটিক্যালি তো। আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, আওয়ামী লীগ দল চলছে কি করে? আচ্ছা, দলের লোকজন তো যারা দলের প্রতি আদর্শে বিশ্বাসী সেই জায়গাটাই জানতে চাচ্ছি। না, আর কত কোটি টাকা লাগে একটা মানুষের ওখানে লন্ডন মাস থাকে না, কত রকম যারা ভাসতে ভাসতে যারা আসে, তারা লন্ডনে গিয়ে বাড়ি করছে, আমেরিকা বাড়ি করছে, 2টা 3টা 5টা 10টা। তাকে যখন প্রেসিডেন্টের সন্তান প্রধানমন্ত্রী বাড়ি করে নাই, তারপর তাকে আপনারা জানাবেন, সালাম জানাবেন। সেখানে প্রশ্ন তুলেছে কিভাবে তাকে। আরে আর আহমেদ সাহেব যে কথাটা বললেন, আমার কথা যে খন্দকার মুশতাক আর হাবিবুর হবে এক না। আমি ক্ষমতায় একদম ঘাড়ে করে আওয়ামী লীগকে দিয়ে আসছি আহমেদ সাহেব। আবার আপনাকে বলে দিই, 30শে মার্চ আমি ওই দিন সভাপতিত্ব করেছিলাম জনতার মঞ্চের প্রেস ক্লাবের সামনে। ওটা আমরা আমারই দেওয়া ছিল, শুরু করেছিলাম আমি, শেষ করেছিলাম। এখন আপনি আমাকে মুশতাকের সাথে আগেও ই করেছেন, আপনাদের তো আরেকবার তওবা পড়তে হবে, এবং এই তওবা আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না। খন্দকার মুশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা প্রেসিডেন্ট হয়েছিল, তার মন্ত্রিসভা যারা গিয়েছিল সব আওয়ামী লীগের। সেই মন্ত্রিসভার তাদের মন্ত্রিসভা এবং যারা বিমান বাহিনী প্রধান ছিল, বিভিন্ন বাহিনী প্রধান ছিল, তাদেরকে যারা পরে মন্ত্রী করেছে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য করেছে, এমপি করেছে, তাদের আগে ফাঁসি দেন, তাদের আগে বিচার করেন। আগে তারা যারা ওই সময় বঙ্গবন্ধু হত্যাকারী ক্ষমতায় মন্ত্রিসভায় অংশগ্রহণ করলো, বঙ্গবন্ধুর হত্যার খন্দকার মুশতাক যখন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করলো, তখন সংসদে বসে বসে আমরা সংসদ না অর্ডিন্যান্স জারি করেছেন, আপনি তখন প্রতিবাদ করলেন না? জি, আমি আপনাকে থামাচ্ছি। জনাব আহমেদ হোসেন, রাজনৈতিক এই ডিবেটে আপনারা কে কাকে তওবা পড়াবেন আমি সেটা জানি না, কিন্তু আপনি নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো দিবেন। আপনি প্রশ্নের উত্তরগুলো দেন। প্রথমত প্রশ্নের উত্তর হলো, তারেক জিয়া হচ্ছে হাওয়া ভবন দুর্নীতির ভবনের ছিলেন রাজপুত্র, কাজে তিনি দুর্নীতিবাজ, তিনি একজন খুনি। 21শে আগস্টে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, সেটার খলনায়ক ছিল তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশ থেকে 12,000 কোটি টাকা পাচার করছে। ওই টাকাটা এখন লন্ডনে যাচ্ছে। লন্ডনে বসে তিনি ওই টাকা দিয়ে এবং খুনি রশিদ এবং বঙ্গবন্ধুর খুনি যারা বাইরে আছে তাদের সহযোগিতা, জামাতের সহযোগিতা, ফান্ড তৈরি করে তিনি আল জাজিরার টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছেন আমাদের। কাজে তার টাকার তো অভাব নেই, টাকা দুর্নীতিবাজদের টাকার অভাব থাকে না। কাজে তিনি যাকে বলছেন যে একটা মহানায়ক, যেটা ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক, সুতরাং বেঈমানদের কাছে সেটা হচ্ছে মহানায়ক। আর তিনি বলছেন খুনি মুশতাক কিন্তু আপনার মুজিবনগর সরকারের একজন মন্ত্রী ছিল, জাতীয় 4 নেতার সাথে 5 নেতাও ছিল। 15ই আগস্টে খুনি হওয়ার পরে তার ইতিহাস কিন্তু মুছে গেছে। হাবিবুর রহমান হাবিব একজন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি কি করেছেন সব ইতিহাসে কিন্তু আজ মুছে গেছে খুনি মুশতাকের মতোই, কারণ তার কীর্তি আমাদের মাঝে নেই। তিনি যেটা দিয়ে আমাকে তওবা করতে বলেছেন, তওবা না, আপনি মাপ চান আল্লাহর কাছে। আমি আল্লাহ, আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমি আওয়ামী লীগ করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব বিশ্বস্ত ছিলাম, বেইমানি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি খুব বেইমান, আমি বেইমান, বড় বেইমান। এই বেইমানের জন্য যদি পৃথিবীতে বাংলাদেশে কোনো জাতীয় পুরস্কারের ব্যবস্থা হতো, হাবিবকে আমরা দেওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু এটা পাচ্ছি না, কারণ বেইমানদের পুরস্কারের ব্যবস্থা। আমাকে প্রসঙ্গ পাল্টাতে হবে, আমার অন্য প্রসঙ্গে যেতে হবে। নিশ্চয়ই আমি অবশ্যই আপনারা তওবা নাউজুবিল্লাহ এর মধ্যেই আছেন, আমি তো আগাতে পারছি না। জনাব আহমেদ হোসেন, আমি যে প্রশ্নে আপনার কাছে যেতে চাই সেটি হচ্ছে, মশিউর রহমান রাঙা যে প্রশ্নটি শুরুতেই তুলেছিলেন সেটি হচ্ছে ইসলামিক বক্তা আবু তাহার নিখোঁজ হয়ে যাওয়া। তো আমরা দেখেছি আলোচিত যে চিত্রনায়িকার সঙ্গে যে হেনস্থাটা হয়েছে সেই ব্যাপারে পুলিশ কিন্তু ম্যাজিক গতিতে একটা গতি করে দিয়েছে, অপরাধীকে গ্রেপ্তার করেছে। কিন্তু সেই প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ম্যাজিক গতিতে এই জায়গাটাতে আগাতে কেন পারছে না? যদি আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তার নিখোঁজ হওয়ার, অর্থাৎ আবু তাহার নিখোঁজ হওয়ার ক্লু খুব শিগগিরই বের হবে। আমার কথা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে। আবু তাহার ব্যাপারেও তো আপনার গভর্নমেন্ট বসে নেই, পুলিশ বসেনি। এখন আবু তাহাকে যারা আপনার হাইজাক করেছে, অপহরণ করেছে, যেটা রাঙাবাই বলেছেন 2 কোটি টাকা দাবি করেছে, ওরা কারা? ওরা হচ্ছে সমাজের সবচেয়ে খারাপ ক্রিমিনাল জগৎ, ক্রাইম। ওই ক্রাইমটা যারা করেছে তারা আজ হোক কাল হোক তারা পড়বে। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে, আমিও ঠিক একইভাবে আপনার কাছে বলছি,
এই ব্যাপারে গভর্নমেন্ট তাদেরকে ধরবে, ছাড় দেওয়া হবে না। জি, আমি আরেকটা প্রসঙ্গ আপনার কাছে যেতে চাই, যেটা বশিউর রহমান রাঙা উঠিয়েছেন। জি জি, রাঙাবাই তো এখানে আছে, রাঙাবাই তো অপোজিশন পার্টি, বুঝছেন না? অপোজিশন পার্টির অর্থ যদি এটা হয়, শেখ হাসিনারে খুন করো, পেট্রোল বোমা মারো, গ্রেনেড মারো, মারিয়া শেখ হাসিনারে খুন করে ফেলো। কথা বলিনি ভাই, আমার কথা না না না, অবশ্যই না, আমি আপনাদের কাছে আসবো। জনাব আহমেদ হোসেন, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। জি জি, আমি অপেক্ষা করছি। এই অপোজিশন জাতীয় পার্টি না, এই অপোজিশন হচ্ছে বিএনপি। বিএনপির কাজ হচ্ছে ওয়াকআউট করো 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা। তার মানে আপনারা কোনোভাবেই ভাবতে চান না অপোজিশনের জাতীয় পার্টি, মানে এটা আপনাদের পজিশনে জাতীয় পার্টি, এটাই তো? মানে আপনাদের অপোজিশন এখনো বিএনপি, জাতীয় পার্টি আপনাদের অপোজিশন না? জাতীয় পার্টি হচ্ছে লয়াল না, পেট্রোল বোমার জাতীয় পার্টি না। আচ্ছা, কিন্তু তারপরে আপনাদের পজিশনের যে অপোজিশনের জাতীয় পার্টি, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই যে বোট ক্লাব কালচারটা এই মুহূর্তে চলে আসলো, ক্যাসিনো দেখেছি, রিসর্ট দেখেছি। আহমেদ হোসেন, আমি প্রশ্নটি শেষ করি। রাঙাবাই অপোজিশন থেকে কথা বলছেন, আরো কথা বলবেন, লজিক্যাল কথা বলবেন, বাস্তব কথা বলবেন, অবশ্যই বলবেন, তাহলে তারা অপোজিশন পার্টি। তো সবাই অপোজিশন পার্টি, কিন্তু সেই অপোজিশন পার্টি হিসেবে আপনি সরকারি দলের লোক হিসেবে আপনি উত্তরগুলো দিবেন। যে প্রশ্নটি তুলেছেন মশিউর রহমান রাঙা, উনি শুনবেন না। জি জি জি, আমাকে বলতে দিলেন না, শেষ করতে দিলেন না। রাঙাবাইয়ের উদ্দেশ্য, রাঙাবাই একটা ভালো মানুষ, বলেন। আমি বলছি ভালো মানুষ, সুন্দর মানুষ। এখানে তো কেউই খারাপ মানুষ না, কেউই তো খারাপ মানুষ না, আপনারা সবাই সবাইকে বলছেন ভীষণ ভালো মানুষ। আমার কেউ ডাকেও না, তারপরে আওয়ামী লীগকে কিন্তু রাঙ্গাভাই একটা ভালো মানুষ, উনি ভালো মানুষ, আবার এমপি হয়েছে। লাভ হবে না, রাঙ্গাভাই ঠিকই বলবে কথা। জি, জনাব আহমেদ হোসেন, আমি একটু থামাই প্রসঙ্গে যে আমি একটা প্রশ্ন রেখে আমি বাকি অতিথিদের কাছে যাব। যেটা বিষয়টা হচ্ছে মশিউর রহমান রাঙা যে বিষয়টি তুললেন, সেটা হচ্ছে যে এই যে এখন বোট ক্লাব কালচারটা দেখছি, যখন একটা ঘটনা সামনে আসে তখন তো আমরা এটা নিয়ে জোরে সোরে সোচ্চার হয়ে যাই, সে রাজনৈতিক পক্ষ হোক আর গণমাধ্যম যেই হোক, ঘটনা না ঘটলে তো কেউ সোচ্চার হয় না। তো সেই জায়গাটাতে তার যে প্রশ্ন, এই বোট ক্লাবগুলো কিভাবে চলে, রিসোর্টগুলো কিভাবে চলে, কারা বিভিন্ন ক্লাবে যাচ্ছে আসছে, সেই জায়গাটা যে অবৈধ কাজকর্ম হচ্ছে কিনা সেটার সঙ্গে বৈধভাবে জড়িত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, তিনি সেই প্রশ্নটি তুলেছেন। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি এসবের মধ্যে জড়িত থাকেন, সেইখানে অনিয়মটা দূর হবে কি করে? অনিয়ম দূর করার দায়িত্ব তো আপনাদের সরকারি দল। আমার কথাটা বলতে দিবেন? জি, আপনি বলবেন। আমার বলতে দিবেন না তো, আমাদের কিন্তু বলতে দিতে হবে। আমাকে বলতে দেন। জি বলেন। বোট ক্লাব, আমি কিন্তু নাম শুনি, কালকে কেটে দিবেন না। না জি, আমি কত আনাড়ি দেখেন, আমি কত আনাড়ি, বোট ক্লাবের নামই জানি না, বুঝছেন না? আমি কোন ক্লাবের মেম্বারও না, কোন ক্লাব আমাকে ইনভাইট করে না। রাঙা সাহেব মেম্বার না, আপনারা বোধহয় মেম্বার হলে এই অনিয়মগুলো জানতেন, আপনারা ভালো মনে করে দূরে আছেন বলে কত খারাপ যে ক্লাবে হয়ে যাচ্ছে সেটা এখন নজরদারিতে রাখেন। জি, হাবিবুর রহমান হাবিব। ঢাকা ক্লাব আছে না, ঢাকা ক্লাব আছে না, যে সমস্ত ক্লাবগুলো আছে এটি বৈধ ক্লাব, এটি অ্যাপ্রুভাল ক্লাব। কিন্তু এত অবৈধ ক্লাব হয়ে গেছে, সেগুলো খবর তো আপনাদের রাখতে হবে, না তো জনগণ। না, অপরাধ জগতে মানুষ না, আসলে আজকে শুনেন, আজকে ব্যাপারটা ছিল যে আহমেদ হোসেন একের পর একটা মুখস্থ কবিতা পড়ে যাচ্ছে। আমি কবিতাগুলো বলতে নতুন কবিতা শেখেন, একই কবিতা রোজ বললে মানুষ কিন্তু শুনতে চায় না, হাসে, কিন্তু কবিতা পরিবর্তন করেন। আর দ্বিতীয়ত কথা হলো যে আপনি আমাকে বারবার মুস্তাকের সাথে তুলনা করেন। আর রাঙা ভাইকে আমি বলবো যে 1996 সালে যে 15 ফেব্রুয়ারি নির্বাচনটা ছিল, ওই নির্বাচনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংযোজন করার জন্যই কিন্তু নির্বাচনটা করেছেন, কেউ যায় নাই। সেটা তারপর আন্দোলন, সেই আন্দোলন তো আমি তো সে আন্দোলনের ওই সবগুলো জনতার মত নামও আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম আন্দোলন করেছি। কিন্তু তারপরেও যদি এই যে টানা হেঁচড়ার মতো যদি চলতো, তাহলে আরো কিছু খুন খারাপ হতে পারতো। সেই আন্দোলনটা করার দরকার কি ছিল? যদি আন্দোলন না, ঠিক আছে, যদি বিএনপির ইচ্ছা ছিল, ঠিক আছে, আন্দোলন না, তার না ইচ্ছা ছিল, তাহলে 5 দিনে করতে পারতো, 10 দিনে করতে পারতো। না, 10 দিন লাগে না তো, কেন 10 দিন লাগে না? আমরা যখন আন্দোলন যখন করছি, জনতার মন যখন করেছি, তার আগেই কিন্তু সিদ্ধান্ত হয়ে প্রথম সংসদের প্রথম অধিবেশনেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছে। প্রথম আন্দোলনটা করতে গেলেন কেন? আন্দোলন করে আনতে গেলেন ধারাবাহিকভাবে একটা জিনিসের মধ্য দিয়ে ওটা আসছে, এটা অস্বীকার, এবং ওইটাই তো হলো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠানের মূল জিনিস। এখন আপনি বলেন যে আপনি প্রধানমন্ত্রীর কথা বলেন, প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কোনো অভিযোগ করব না, কিন্তু আমি বললাম আমি যদি চোরের সর্দার হই, আমার সব চোর, তাহলে আমি কি ভালো না? সব চোর না তো। আমি আপনাকে বলি, আপনার পৃথিবী যদি এক জায়গায় নিয়ে এসে দেন, আমি হাবিব এই দেশে প্রতিটি আন্দোলনের সঙ্গে 69 থেকে শুরু করে আজ অবধি আমি কিন্তু চালিয়ে যাচ্ছে। আমাকে ভোট করতে দেয় নাই,
আমাকে কুপিয়ে হেলিকপ্টারে পাঠিয়েছে, পরবর্তী নির্বাচন করতে গেলাম সেখানে নির্বাচন করতে দিল না। সেই দেশে সেটা গণতন্ত্র না, এর চেয়ে দুর্নীতি না। আপনার কোটি কোটি মানুষের আপনার ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি ভালো মানুষ হবে না, প্রধানমন্ত্রী জিততে পারতেন। প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জ থেকে 2.5 লক্ষ ভোটে জিততেন, এই জায়গা থেকে আমাদেরকে একটু সঠিক ভোট হলে জিততেন। এই জায়গা থেকে ওখানে কেন 143 ভোট দেওয়া হলো বিএনপি প্রার্থীকে? কেন কেন 143 ভোট কেন পাবে বিএনপি প্রার্থী? 5,000 10,000 প্রতিনিধি আলাদা করে জিততেন। আমি স্বীকার করি তুমি জিততেন। এই সমস্ত কথা বললে হবে না। আহমেদ হোসেন কবিতা আবৃত্তি করছেন, আমরা কবিতা বললাম না, নতুন কবিতা শিখে আসেন। আচ্ছা, নতুন কবিতা পুরনো কবিতা আপনারা বলেন, আমি কিন্তু মশিউর রহমান রাঙা আপনার কাছে নতুন কবিতা শেখেন। দুনিয়ার ইতিহাসে মুনাফিকদের মানুষ ঘৃণা করে। আমি মুনাফিক না, আমি ক্ষমতাসীন দলে যাই নাই। আরে আপনি তো সাহসী হবে না। আমি কিন্তু ক্ষমতাসীন দলে যাই নাই, ক্ষমতাসীন দলে আমি যাই নাই, তো আমার পড়তে হবে না। আমি একটু থামতে বলছি, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। মশিউর রহমান রাঙা যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, নারী সুরক্ষা, আমি আপনার কাছেও ফিরছি। মশিউর রহমান রাঙা যেটি জান, নারী সুরক্ষা, নারী নির্যাতন বন্ধে নিশ্চয়ই আপনি ব্যক্তিগতভাবে সোচ্চার, আপনার দল সোচ্চার, কিন্তু সেই জায়গা থেকে কতখানি আপনারা সোচ্চার, সেই জায়গা যদি আমি জানতে চাই নারীর সুরক্ষায়। আমরা যথেষ্ট সোচ্চার এবং আমরা নিয়ম মাফিকই সোচ্চার। আমরা চাই না যে নারীদের অধিক ক্ষমতা দিয়ে আবার মাথায় তুলে নেওয়ার, এটারও কোনো প্রয়োজন নেই। মায়ের ক্ষমতা মায়ের কাছে, বউয়ের ক্ষমতা বউয়ের কাছে, দাদির ক্ষমতা দাদির কাছে, শাশুড়ির ক্ষমতা শাশুড়ির কাছে, এগুলাই থাক। এখন আপনি দেখেন প্রত্যেকটা পরিবারে আপনি দেখবেন যে ছেলে বিয়ে করে নিয়ে আসলে একটা বা দুটি সন্তান, আপনার নিশ্চয়ই দুটি বা তিনটি, মেয়েরা কি ঘর থেকে বের হবে না? না, বের হবে না কেন? তারা বের হবে। শালীনতা যেরকম আপনার একটা, আমাদের দেশটা তো আর ইউরোপিয়ান কান্ট্রি না যা আপনি হাফ প্যান্ট পরে বের হবেন, আপনি চেয়ারের মধ্যে হাফ প্যান্ট পরে বসে থাকবেন, সেটা আপনি ছবি দিয়ে দিবেন পত্রিকায়। এইটা দেশ আমাদের না। আপনি একটা নোট ছবি তুলে আপনি দিবেন, এটা কোনো সময় আলাদা করা যায় না। একটা মেয়ে যদি হাফ প্যান্ট পরে বের হয়ে যায়, হাফ প্যান্ট মানে না, যদি আপনি মনে করেন যে তার সমাজ সংস্কৃতি দেশের বাইরে কোনো পোশাক পরে সে বের হয়ে যায়, তাইলে সেই পোশাকের দায়টা তাকে অপরাধী করছে কে? আপনি সবকিছুর মধ্যে আপনি তাহলে শেখ হাসিনাকে দায়ী করছেন কেন? সবকিছুর মধ্যে আপনি একটা কিছু করলে বা আওয়ামী লীগের কেউ কিছু একটা করলো শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে, বা বিএনপি কিছু করলো তারেক জিয়াকে দায়ী করা হচ্ছে। তো এটা তাহলে ওই মহিলা যদি কাপড় পরে বের না হয়, তাহলে নারী সমাজকে ওই জন্য সবাই দায়ী করতেছে। তো এদেরকে বেশি ইয়া দিলে তারা এইটা আরো বেশি করবে, সেই কারণে তাদেরকে একটা বাইন্ডিংস এর মধ্যে রাখার ব্যবস্থা এটা প্রত্যেকটা পরিবার থেকে করা। আমি এটা বলতে চাই না যে তারা হাফ প্যান্ট পরে বেরোনোর দেশ আমাদের দেশ নয়, বা এটা ছিল না কোনো সময়, আস্তে আস্তে হবে না তা নয়। আগের থেকে অনেক বেশি কিন্তু সহনশীল মানুষ, আগের থেকে অনেক সহনশীল মুসলিম যারা আছে, যারা রক্ষণশীল পরিবার। আমি তো মনে করি আমাদের পরিবার রক্ষণশীল পরিবার, কিন্তু তারা তো বোরখা পরে সবাই বের হয় না এখন। কিন্তু এগুলা এই বিষয়গুলো আপনাকে যদি সবাই যদি আমরা সবাই চাই, আমার মাকে আমি ভালোবাসতে চাই, এটার কোনো ভুল নাই। আমি আমার দাদিকে ভালোবাসতে চাই, এটা কোনো ভুল নাই। আমি আমার বউকেও ছাড়তে পারি না, এটাও কোনো ভুল নাই। কিন্তু সুতরাং এখন আপনাদের মর্যাদা বা নারীর মর্যাদা যদি নারীরা নিজেরা রাখতে না পারে, তার দায়িত্ব আমরা নিতে পারি না। তার দায়িত্ব তো কোনো পার্লামেন্ট নিতে পারে না। আপনাদের দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। আজকেও কিন্তু একটা আইন পাস হয়েছে, আজকেও একটা আইন পাস হয়েছে নারী এবং শিশুদের উপরে, আজকেও একটা আইন পাস করা হয়েছে। সুতরাং আইনগুলো অনেক সুন্দর সুন্দর আইন পাস করা হচ্ছে, এবং এই আইনগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু নারীদের যে ক্ষমতায়ন বা নারীদের যে বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ, এগুলো সুবিধার্থে কিন্তু নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই আইনটা নিয়ে আসছেন। আমি মনে করি এই আইনটা আজকে যেটা পাস হয়েছে, এটা একটা যুগান্তকারী আইন পাস করেছে। বঙ্গবন্ধুর সময় একটা আইন পাস করা হয়েছিল, যখন সারা বিশ্বে কোনো সময় বাচ্চাদের জন্য আইন পাস করা হয়। আমি সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই বলেছেন, আমি এখন আপনাকে যে কারণে ওই প্রথম প্রশ্নটা করেছিলাম যে নারীর নিরাপত্তা, নারীর সুরক্ষা, নারী নির্যাতন বন্ধে আপনি ব্যক্তিগতভাবে আমি রাত দুটোর কথা বলছি না, সেটা একটা উদাহরণ, এক্সাম্পল। আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি বলছেন যে নারীর স্বল্প কাপড় পরে যাওয়াটা এখন আমার দেশ পারমিট করে না, আমার সমাজ আমার পরিবার পারমিট করে না। কিন্তু আমি যদি মশিউর রহমান রাঙা আপনার কাছে জানতে চাই, আপনি পরিবহন সেক্টরের সবচেয়ে প্রভাবশালী নেতা, আপনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি, কিন্তু আপনি যে পরিবহন সেক্টরের প্রভাবশালী নেতা, সেই বাসে যখন একজন সাধারণ গার্মেন্টস কর্মী সালোয়ার কামিজ পরা কিংবা শাড়ি পরা মেয়েকে ধর্ষণের শিকার হতে হয়, তাকে ধর্ষণ
করে হাত পা বেঁধে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, তখন আপনাদেরকে আপনাকে বলছি যদি আমরা সোচ্চার হতে কতটা দেখেছি, যতটা আপনারা সোচ্চার হন দুদিন বাস বন্ধ থাকলে। একটা মিনিট আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকে, আমি একদম স্পষ্ট ভাষায় টেলিভিশনের সামনে বলছি, তাদেরকে আইনের ইয়াতে দিয়ে দেন। আইনে যদি দেখে যে আসলে সে এটা করেছে এবং আইনে এটাকে প্রমাণ করার বহুত কিছু আছে, এগুলো প্রমাণ করে যদি সে মানে যদি প্রমাণিত হয় যে সে দোষী, তাকে যদি সেই দোষের জন্য তার মৃত্যুদণ্ড হয়, আমরা একটা আন্দোলন তার জন্য করবো না এবং একটা কথাও সেই শ্রমিকের জন্য আমরা কখনো বলবো না। এবং এটা আমি শুধু নয়, আমি শাহজাহান খানের সঙ্গে দায়িত্ব নিয়েই বলছি, শাহজাহান খানও কোনোদিন তার সম্পর্কে কোনো কথা বলতে পারবে না, বলতে দিব না। কিন্তু এরকম ভিকটিম তো আমাদের অহরহ হচ্ছে, টাঙ্গাইলে হয়েছে, সাভারে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, সাভারে হয়েছে, জেল হচ্ছে। আপনি জানেন না প্রতিদিন আপনারা কি কোনোদিন সেই নারীটার সহায়তা এগিয়েছেন? প্রতিদিন কিন্তু জেল হচ্ছে না। আমাদের কাছে আসলে না আমরা বিচারটা করব, আমাদের কাছে না এসে তারা যাচ্ছে পুলিশের কাছে। হ্যাঁ অবশ্যই, আপনি দেন না কোন গাড়ির নাম্বার দিয়ে আমাকে দেন, আমি দেখেন ব্যবস্থা নিচ্ছি। পরিবহন শুধু না, সব আমি ওনার জায়গাটা বলছি, শিশু নির্যাতন তারা হাফ প্যান্ট পরে যায় না, সেই জায়গাটা আমি সেই জায়গাটাতেই বলছি। মানসিকতা যারা ধারণ করে এদের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। আর পরিমণির ব্যাপার যে ব্যাপারটা মিশা সরদারকে যে কথাটা বলেছে, আমি এই জন্য মিশা সরদার বলেছে যে একজন প্রতিষ্ঠিত শিল্পী তার সাথে চুক্তি করতে আসলে প্রযোজক পরিচয় তার বাসায় আসবে। আচ্ছা আমি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছি, আপনারা সবাই পরিমণি প্রসঙ্গে আগ্রহী কেন? না না আসলে এটা নিয়ে আজকে যখন আবু তহত আদনান কিন্তু আপনারা সবাই আগ্রহী এক জায়গায় হয়ে যাচ্ছে। না না কেন না, এটা কি পুরুষতান্ত্রিক দৃষ্টি? তার জায়গায় কেন আজকে খুঁজে বের করে এই যে শাসনের দেশ, এটা তো মিডিয়ারা করছে না, আপনারা বললেন তো কোনটা করেছে? এই যে পরিমণির বিষয়টা হাইলাইট রাখবেন, পরিমণির বিষয়টা আপনারা হাইলাইট করলেন তার এই মানে কি বলে অভিনয় কিন্তু কান্না বান্না দিয়ে যে একটা সে ইয়া করলো। একজন নারী নির্যাতিত হলে সে কি আশ্রয় চাইবে না আইনের কাছে? আরো আমরা এখানে ওরা আপত্তি নাই তো, আমাদের বিচারটাও করতে দেবেন না আপনি? ওই তার কথার উপর বিচার হবে, সাক্ষী লাগবে না? ক্যামেরা সিসি ক্যামেরা আছে, কোন জায়গায় সিসি ক্যামেরা নাই? সব জায়গায় সিসি ক্যামেরা আছে, মামলা নেবেন না, আপনাদের সময় লাগবে না, নিয়ে আপনি তারপর দেখান। মশিউর রহমান রাঙ্গা, আপনার আক্ষেপের জায়গাটা কোথায়? আপনাদের নির্দলের মানুষ নাকি আপনার ব্যক্তি পরিচয় তার সাথে ভীষণ ভালো বলে? কিন্তু আইন মানে আপনার আক্ষেপের জায়গাটা কোথায়? তিনি নিজ দলের মানুষ বলে? আজকে যদি খোদা না করুক, এটা আল্লাহ না করুক, আপনার উপরে হয়তো আমাকে দেখতেন যে সবার আগে আমি আসতাম, কারণ আপনার চলা বলা কথা বলা সবকিছু ভিন্ন ভিন্ন বাংলাদেশের যে আপনাদের কি বলে বাংলাদেশের যে আমরা বাঙালি ললনামলি, আপনি তার মধ্যে একজন পড়েন। কিন্তু আপনাকে আমরা কোনোদিন তো আমরা এইভাবে এই অবস্থায় কোনোদিন দেখি নাই। আমরা কোনো সাংবাদিক মহিলাকে আমি এই অবস্থায় দেখি নাই। এই কাপড় চোপড়ে আমার মোবাইলের মধ্যে এগুলো আমি আমার ইয়াতে করা আমার কাছে চিত্রনায়িকা বাংলাদেশে কি ওই কাপড় পরে ইয়া করার কোনো ছবি আছে? এটা তো আর কোনো ছবিতে নাই, এটা তো মানে সেন্সর বোর্ডে এটা কাট করে দেয়। কাপড়েই প্রবলেম আপনারা বলছেন যে না অবশ্যই একটা নারীর ভূষণ নিয়ে অবশ্যই কথা বলার সময় জায়গা আছে। এই দেশে তো আমাদের 2 বছরের শিশু 3 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, সে না চিত্রনায়িকা না এটা হোক না। আমি চাই নাসিরও যদি অন্যায় করে থাকে হি শুড বি পানিশড আনডাউটলি, আমার এখানে করে বল নাই, কিন্তু এটা প্রমাণ করতে হবে যে সে এটা করেছে এবং সেটা সিসি ক্যামেরা বলবে। সে বহু কিছু আছে গভর্নমেন্টের তথ্য প্রযুক্তির মধ্যে, এর মধ্যে বের হয়ে যাবে যে আসলে দুধ কা দুধ, ওই যে পানি কা পানি, এটা হোক। আমরা এটাই চাই যে আসল কোনটা যদি হয় একটা শব্দ করবো না নাসির সম্পর্কে। কথা হলো তাই বাস্তব অবস্থা যদি আমি তো প্রথমেই বলেছি যে পরিমণি গিয়েছেন, মিশা সওদাগর পরিষ্কার করে বলেছে যে এত বড় প্রতিষ্ঠিত নায়িকার রাতের বেলা কারো সাইনিং মানি নেওয়ার জন্য বা যাওয়া উচিত না, গেছে তারপরে গেছে বলে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে, এটা আমি পছন্দ করি না। নাসির করলে অবশ্যই সে সাজা পাবে, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে অহরহ ঘটনা ঘটতেছে যার কোনো হিসাবের মধ্যে আসতেছে না। আমি মনে করি পরিমণির সাথে যে অন্যায়টা করা হয়েছে সেটা একটা অন্যায়। আর এই যে আবু তাহা মোহাম্মদ আদনানের পরিবারের সাথে যেটা কথা, ইয়া মহা অন্যায়। তার সাথে 4 জন লোক নিখোঁজ থাকবে, আপনি আইনের শাসনের কথা বলবেন, বড় বড় গলায় বড় বড় কথা বলবেন, আর ওই একই দিনে 3 জন মানুষকে খুন করা হয়েছে, মানুষ করে মারা গেল, সেগুলো কথা নাই। পরিমণি বললো আর আপনি খুঁজে বার করে 6 জন, এই 7 জনের ভিতরে 6 জনের ভিতরে 6 জনই কিন্তু অপরাধ করেছে, 6 জনই কি অপরাধ করেছে? নিশ্চয়ই আমার মনে হয় না। যে প্রসঙ্গ আপনারা উঠিয়েছেন সেই প্রসঙ্গে আপনি গ্রেফতার করেন, সে যেই হোক না কেন, যেই হোক তাকে আপনি গ্রেফতার করেন। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। এই যে কিন্তু আমি এই যে আবু তাহা মোহাম্মদ আদনানের সাথে যারা গুম হয়েছে, আমি সরকারের কাছে দাবি জানাচ্ছে এদেরকে খুঁজে বের করেন। ইলিয়াস আলীর ব্যাপারটা আপনি না ওই করেন, ইলিয়াস আলীর ড্রাইভার আজ পর্যন্ত ফিরে আসে নাই, ড্রাইভারের কি অপরাধ? আচ্ছা আহমেদ হোসেন, যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আহমেদ হোসেন, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের দুজন অতিথি যেটা বলেছে যে বিচারের প্রশ্নে একটা পক্ষপাতমূলক
অবস্থান দেখা যাচ্ছে। আপনারা বিচার করছেন, বিচার হচ্ছে, কিন্তু সেইখানেও একটা পক্ষপাতমূলক। আপনি জবাবে কি বলবেন? যদি ডেমোক্রেসি না থাকে, হ্যাঁ, রাষ্ট্রের ডেমোক্রেসি থাকবে কিভাবে? টু দ্য পয়েন্টে ডেমোক্রেসি থাকতে হবে। আরে ডেমোক্রেসি তো এই চালু হয়েছে তো চ্যানেল আই থেকে। এই আজকে যে ডেমোক্রেসি, টেলিভিশনের ডেমোক্রেসি, এটা হলো জনক হলো জিল্লুর রহমান, প্রবক্তা জিল্লুর রহমানকে আদি পিতা বলেন। বিএনপি মরে গেছে, মওদুদ আহমেদ এবং হলো নামকে বেসারুকুর মাহমুদ প্রথম কেস ছিল তাদের। দেখেন আপনার বন্ধু কি বলছে, যেটা বলছে বিএনপির চেয়ারপারসন উনি আবার তোবা পর্যন্ত আরেকটা কথা বলবেন, তোবা লাগবে। নেতাবিহীন পার্টি, ওই পার্টি আর গতি নাই, নেতাবিহীন পার্টি প্যারালাইজড হয়ে গেছে। স্বাধীনতার 50 বছরের রাঙা হয়ে আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমস্ত দল বলতে আমরা যাবো না, তার ভোট চুরি হবে। না, আপনি যখন প্রসঙ্গ উঠালেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু বেনামে আপনাদের লোকজন আছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলেই আছে। সবচেয়ে বড় কথা কি, আপনি যখন প্রসঙ্গ উঠালেন যেহেতু 21 তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচন, হাবিবুর রহমান হাবিব, আপনারা কিন্তু বলেছেন, ঘোষণা দিয়েছেন সেন্ট্রালি যে আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না, কিন্তু তৃণমূল কিন্তু আপনাদের সেই কথা শোনেনি। আপনাদের তৃণমূল কিন্তু আছে, তৃণমূল এটা কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেছে, তার থেকে তারা বিদ্রোহ করতেছে না? গত বছর 147 জন ইউনিয়ন পরিষদের নির্বাচনে খুন হয় নাই, আওয়ামী লীগ খুন করে নাই দলের লোককে। তার মানে এই যে বিদ্রোহী আছে, আমরা যাই না, জানার মধ্যে দিয়েই আছে, অজানা তো আর না। না, আমাদের কোন দলীয় কোন লোক, আমরা বারবারই যখনই কোন হয়েছে তখনই আমরা কিন্তু তাদের করেছি, আমরা কিন্তু তাদেরকে বহিষ্কার করেছি। আজকে আমাদের কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে। জি আমাদের কথায় ভীষণ কথা বাড়বে, লাস্ট কথা আমাকে বলতে দেন। জি কথায় অনেক কথা বাড়বে, তো শেষ হবে না। সারা রাত ধরে এই মহাভারত, রাজনীতির মহাভারত কখনো শেষ হবে না, আপনাকে শেষ করতে হবে। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না, রাতের বেলা ভোট করবে না, বিএনপি নির্বাচন হবে না। আচ্ছা, আপনারা ভোট না করলে রাতের বেলা দিনের বেলার ভোটের যে বিতর্ক তুলেছেন, সেই ভোটের বিতর্ক তুলে ট্রেনে কিন্তু জাতীয় পার্টি উঠে যায়। ট্রেনে কিন্তু জাতীয় পার্টিকে সহজে যায় নাই তো। জাতীয় পার্টিকে 2014 সালে নির্বাচনে আনার জন্য ভারতের থেকে সুষমা স্বরাজকে বাংলাদেশে আসতে হয়েছিল, জেনারেলের সাথে নিজের মাথা পিস্তল ধরতে হয়েছিল, তাকে আটকে রাখা হয়েছিল, জীবনের হুমকি দেওয়া হয়েছিল, সারা পৃথিবী জানে। তারা জাতীয় পার্টি নির্বাচনে যেত না, আর ওই নির্বাচন না গেলে আওয়ামী লীগ ওই নির্বাচনে বৈধতা দিতে পারতো না। এটা বাস্তব। জাতীয় পার্টির সাথে নির্বাচন করলেন, জাতীয় পার্টির ভোট নিয়ে নির্বাচন হলেন, ওই জাতীয় পার্টিকে বলে তুমি বিরোধী দলে যাও। আচ্ছা, এটা কি ছেলে খেলা? ঠিক আছে, তার মানে কেন এখন বিরোধী দল থাকবে? জাতীয় সংসদ নির্বাচন আছে, আপনাদের এই ক্ষোভ, অভিমান এবং ডেমোক্রেসি না থাকা, ডেমোক্রেসি থাকা না থাকা, এই যে বিতর্ক, সেই বিতর্কের মাঝখানে আপনারা যদি থাকেন এবং রাজনৈতিক দল হিসেবে যদি বারবারই মনে করেন গণতন্ত্র লুট হয়ে গেছে, সেজন্য আমরা এই লুটপাটের ভোটে যাব না, তো ভোটে না গেলে আসলে কোনো স্টেশনে তো ট্রেন থামে না, কেউ না কেউ তো উঠে পড়ে, তো কেউ পড়ে যাবে উঠে। তো সুতরাং আমি আর কাউকে সময় দিতে পারবো না, কেউ তো ইচ্ছা করে যায় না, জোর করে নিয়ে উঠাইতে। আচ্ছা, নিশ্চয়ই আপনারা যাবেন, কারণ রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষাই হচ্ছে আস্তে আস্তে দিন আসিতেছে, পার্টি পালানো জায়গা পাবেন না। আমাদের জনগণ কিন্তু মানে বিক্ষুব্ধ হচ্ছে। আচ্ছা আমাদের আমি আপনাকে থামাচ্ছি, কিংবা আমাকে চলে যেতে হবে। এই রাজনৈতিক ডিবেট দর্শক শেষ হবে না, আমরা আবার কোনোদিন, আমরা প্রতিদিনই বসি, কিন্তু আবার আমাদের এই সম্মানিত তিনজন অতিথিকে নিয়ে আবারও নিশ্চয়ই বসবো, কথা হবে ভিন্ন কোনো নির্যাতন এবং দুর্নীতি, এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়ে আমাদের যেন প্রতিদিন টকশো করতে না হয়, সেই জায়গা তো আমরা নিশ্চয়ই চাইবো। আমরা ভালো কিছু নিয়ে কথা বলবো, আমরা আশার কোনো কিছু নিয়ে কথা বলবো। আমি তিনজন সম্মানিত অতিথিকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সোমা ইসলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মাস্ক পরবেন, কারণ আজকে কিন্তু করোনাতে সারা দেশে মৃত্যুর সংখ্যা 60। মৃত্যু খবর।